করলো আর বলল, ম্যাপ অনুযায়ী জঙ্গলের ভেতরে এই গ্রামটা থাকার কথা। আমি একটু ইতস্তত করে বললাম, আমার কিছুই ভালো লাগছে না রায়হান, পরিবেশটা কেমন যেন ঝমঝমে, চল ফিরে যাই। রায়হান আমার কথায় কান না দিয়ে বলল, আরে এত কাছে এসে ফিরে যাবো নাকি, চল হেঁটে তো এসেছি, বেশিক্ষণ লাগবে না, আর একটু সামনে গেলে হয়ে যাবে। ওর ছোড়াছড়িতে আবারও মেনে নিয়ে আমি জঙ্গলের ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। বড় বড় গাছের কারণে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছিল না। চারদিকে একটা পচা বাঁধার গন্ধ, কোনো পশু পাখির ডাক পর্যন্ত নেই। অদ্ভুত এক নিস্তব্ধতা চারপাশে গ্রাস করে রেখেছে। আমরা সাবধানে পা ফিরে এগোচ্ছিলাম, হঠাৎ রায়হান দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলতো? রায়হান ফিসফিস করে বলল, কিছু শুনতে পাচ্ছিস? আমি কান পেতে শোনার চেষ্টা করলাম। প্রথমে কিছুই শুনতে পেলাম না, এবং না পেলেও কিছুক্ষণ পর মনে হলো খুব ক্ষীণ একটা কণ্ঠস্বর এবং শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ কাঁদছে। একটা চাপা কান্নার আওয়াজ। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। রায়হানের দিকে তাকিয়ে দেখি ওর মুখে ভয়ের ছাপ। ও কাঁপা কাঁপা গলায় বলল, চল এগিয়ে দেখি। আমার শব্দে কুৎস লক্ষ্য করে আরো গভীরে এগোতে লাগলাম। যতই এগোচ্ছি কান্নার শব্দটা ততই স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে কোনো নারী অনুকরণ করে সুর করে কাঁদছে। জঙ্গলের এই গভীরে কে কাঁদবে তা ভেবেই আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পর আমরা একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালাম। আর যা দেখলাম তাতে আমরা দুজনেই রীতিমতো কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে একসময় একটা গ্রাম ছিল। কয়েকটা মাটির ঘরের ধ্বংসাবশেষ এখনো টিকে আছে। ঘরগুলো দেয়াল ভেঙে পড়েছে, যাদের কোনো অস্তিত্ব নেই। চারদিকে আগাছা, জঙ্গল, লতা পাতা ভর্তি। দেখে বোঝা যায় বহু বছর এখানে কোনো মানুষ পা রাখেনি। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো গ্রামের ঠিক মাঝখানে একটা বিশাল বট গাছ, আর সেই কান্নার শব্দটা আসছে এই বট গাছের ভেতর থেকে। মনে হচ্ছে গাছের ভেতরে, সেই কাণ্ডের ভেতর থেকে কেউ কাঁদছে। আমরা ভয়ে গাছটার দিকে এগিয়ে গেলাম। কাছে যেতে এই কান্নার শব্দটা আবারও যেন হঠাৎ থেমে গেল। চারদিকে আবারও সে আগের মতো পিন পতন, নিস্তব্ধতা। রায়হান ফট করে সেই গাছটার একটা ছবি তুলে দিল ক্যামেরায়। ছবিটা তুলতেই কেমন যেন চমকে উঠলো। আমি জিজ্ঞেস করলাম, কি হলো রে বলতো? হ্যাঁ। ও আমার হাতে ক্যামেরাটা দিয়ে বলল, ডিসপ্লেতে দেখ। আমি ক্যামেরার স্ক্রিনে তাকিয়ে দেখলাম, তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ছবিতে বট গাছ ছাড়া আর কিছুই নেই, কিন্তু ছবির একটা কোণায় ভাঙা ঘরের উপরে আবছা ভাবে ছায়া মূর্তি দেখা যাচ্ছে। মূর্তিটা একজন নারীর। তার মুখ স্পষ্ট বোঝা না গেলেও সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভয়ে ক্যামেরার প্রায় ফিরিয়ে দিয়েছিলাম। রায়হান আমার হাত থেকে ওটা ছবিটা ডিলিট করে দিল। ফিসফিস করে বলল, এখানে এক মুহূর্ত থাকা উচিত না রে, চলে যাই। আমরা আর এক মুহূর্ত দেরি না করে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। কিভাবে যে জঙ্গলটা পার করেছিলাম ঠিক মনে নেই। যখন বাইকের কাছাকাছি পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে এসেছে। আমরা দ্রুত বাইকে স্টার্ট দিয়ে চেয়ারম্যান বাড়ির দিকে রওনা দিলাম। পুরো রাস্তা আমরা একটা কথাও বলিনি। দুজনের মুখে ছিল রাজ্যের আতঙ্ক। বাংলাতে ফিরে আমরা স্বাভাবিক হতে পারছিলাম না। রাতের খাবারটাও ঠিকঠাক মতো খেতে পারলাম না। রাতে ঘুমাতে গিয়েও সেই দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছিল। সেই পরিত্যক্ত গ্রাম, সেই বট গাছ, আর ক্যামেরায় সেই ছায়া মূর্তি। আমার মনে হচ্ছিল আমরা এমন কোন জায়গায় পা দিয়ে ফেলেছি যেখানে আমাদের যাওয়া উচিত হয়নি। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন আমার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমি ভয় ভয় জানালার দিকে তাকালাম। আর অন্ধকারে যা দেখলাম তাতে আমার বিশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। জানালার ওপাশে একজন নারী দাঁড়িয়ে আছে। তার মুখটা স্পষ্ট নয়, কিন্তু
আমি বুঝতে পারছিলাম যে আমার দিকে তাকিয়ে আছে, আর তার মুখ থেকে ভেসে আসছে সে চাপা কান্নার শব্দটা, যা আমরা জঙ্গলের ভেতরে শুনেছিলাম। জানালার ওপাশে আবছা অন্ধকারে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটার দিকে